অর্ঘ্য অফিস থেকে ফিরে চা খাচ্ছিল। রমাদেবীও চা খেতে খেতেই মোবাইল থেকে ফটোটা বের করে ছেলের দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখ তো অর্ঘ্য, তোর পছন্দ কিনা? খুব ভালো মেয়ে, দেখতেও একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো। অর্ঘ্য এক ঝলক তাকিয়ে চায়ে চুমুক দিতে দিতে মোবাইলটা তখনও স্ক্রল করেই চলেছে। ছেলে কিছু বলছে না দেখে রমাদেবী বললেন, পাশের বাড়িতে তোর ওই রেবতী কাকিমার ভাইজি, মেয়েটি গ্র্যাজুয়েট। এই রকম একটা মেয়েই খুঁজছিলাম। মেয়েটার মধ্যে একটা লক্ষ্মীশ্রী ভাব আছে কিন্তু। মায়ের কথা শুনে অর্ঘ্য বলে, তোমাকে মেয়ে দেখতে হবে না, আমার একজনকে খুব ভালো লাগে, বিয়ে করতে হলে আমি ওকেই করব। মানে কি বলছিস তুই? তুই পছন্দ করে রেখেছিস? কই, আগে শুনিনি তো। শোন, আমিও সব মানব না। তাছাড়া আমি তোর রেবতী কাকিমাকে কথা দিয়েছি, আমি আমার কথা নড়চড় করব না। মা, বিয়েটা করব তো আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করব, নাকি ওই তোমার রেবতী কাকিমার ভাইজিকে বিয়ে করতে যাব? অসম্ভব। আমি শ্রদ্ধাকে ভালোবাসি, আমাদের রিলেশনটা অনেক দিনের। সত্যিই তাই, শ্রদ্ধার সাথে অর্ঘ্যর প্রেমটা স্কুল লাইফের। 11-এ পড়তে পড়তে প্রেম। দুজনে একসাথে একই স্কুলে পড়েছে, বলতে গেলে দুজনেই সেম এজ। সে যাই হোক, এসব কথা শোনার পর রমাদেবী বলেন, এইসব কথা তো আমাকে আগে জানাসনি। জানানোর সময় হলে আমি ঠিকই জানাতাম। তাছাড়া তুমি আমায় জিজ্ঞেস করে কথা দিতে পারতে। আমি শ্রদ্ধাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বছর দেড়েক পর মায়ের অপছন্দের পাত্রী শ্রদ্ধার সাথেই অর্ঘ্যর বিয়েটা হয়। বিয়ের আগে অর্ঘ্য যখন শ্রদ্ধার ছবি মাকে দেখিয়েছিল, তখন রমাদেবী বলেছিলেন, এই মেয়েটাকে তোর কি করে পছন্দ হলো জানি না, এর থেকে শতগুণে দেখতে ভালো ছিল রেবতীদির ভাইজি। সবাই তাকিয়ে অন্তত বলতো, ঘোষাল বাড়ির বউ হয়েছে বটে একটা। এই মেয়েটা আর যাই হোক আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। এখন তো আর তুই আমার কথা শুনবি না, বড় হয়েছিস, মায়ের কথা আর মনে ধরবে কেন? কথায় বলে, যার যেখানে মজে মন। মা, দেখতে সুন্দর হওয়াটাই কি সব? শ্রদ্ধা তো আর খুব একটা খারাপ দেখতে না। তাছাড়া ও এমএ পাস নিয়ে কি ধুয়ে জল খাবো? আমার পছন্দ নয়, সেটাই জানালাম। বিয়ের পর শ্রদ্ধা যখন এ বাড়িতে এলো, শাশুড়ি রমাদেবীর একটা প্রচ্ছন্ন রাগ থেকেই গেল। কারণ নিজের পছন্দ করা মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে পারেনি। বিয়ের 1 মাসের মাথায় ঘটল একটা ঘটনা। অর্ঘ্যর চাকরিটা চলে গেল। অর্ঘ্য চাকরি করত ছোট্ট একটা কোম্পানিতে, আর বিয়ের পর চাকরিটা চলে যাওয়াতে রমাদেবী সব রাগটা গিয়ে পড়ল শ্রদ্ধার ওপর। রমাদেবী ছেলেকে ডেকে বললেন, এমন একটা অপয়া মেয়েকে বিয়ে করলি, 1 মাস যেতে না যেতেই কাজটাই চলে গেল। সংসারে এবার অলক্ষ্মীর বাসা বাঁধল। এবার বোঝো, মায়ের কথা না শুনলে এমনই হয়। এমন কথা শুনে রমাদেবীর স্বামী রজতবাবু বলেন, তোমার ছেলের কাজটা চলে যাওয়ার জন্য বৌমার দোষটা কোথায়?
তোমার পছন্দ করা মেয়েকে বিয়ে করলে কি কাজটা যেত না? তাছাড়া আমি তো আছি। আমার ওই ছোট্ট দোকান থেকে যা আয় হয় তাতে আমার ছেলেকে যদি খাওয়াতে পারি তাহলে বৌমাকেও পারবো। আমার নিজের মেয়ে হলে কি করতাম? তাই কাউকে দোষারোপ করো না। এমন কথা শুনে শ্রদ্ধার নিজেকে ঠিক রাখতে পারে না। অজান্তেই চোখ ভিজে যায় ওর। নতুন জীবনের শুরুতে এমন একটা ঘটনা ঘটল যেটা শ্রদ্ধার কাছে খুবই কষ্টের। অর্ঘ্য শ্রদ্ধাকে বলে, এতে তোমার দোষ নেই, তাই তুমি ভেবো না, আমি একটা কাজ ঠিক দেখে নেব। একটা কাজ পাওয়া কি এতই সহজ? সব কিছু আমার জন্যই হলো। ওসব কথা একদম মনে আনবে না। কিছু তো একটা করতেই হবে। তুমি চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো। অর্ঘ্যর কাজ চলে যাওয়াটাই যেন সব থেকে বড় অশান্তির কারণ হয়ে দাঁড়ালো সংসারে। রমাদেবী প্রায়ই একটা কথা শুনিয়ে শুনিয়ে বলেন, একটা সামান্য দোকান থেকে ইনকামের টাকায় এতগুলো লোক বসে বসে খাচ্ছে, কারো কোনো চিন্তা নেই। বাড়িতে অলক্ষ্মীর বাসা, তা না হলে এরকম হবে কেন? এমন কথাটা শ্রদ্ধার বুকে তীর বিঁধার মতো সজোরে এসে একটা তীর যেন বিঁধল। শ্রদ্ধার সত্যিই খারাপ লাগে। প্রতিদিনই শুনতে হয় অলক্ষ্মী। অর্ঘ্য বুঝতে পারে শ্রদ্ধার কষ্টটা, তাই অর্ঘ্য ঠিক করে সে পাড়ায় পাড়ায় সবজি বিক্রি করবে। অর্ঘ্যর মায়ের এ বিষয়ে আপত্তি থাকলেও অর্ঘ্যর বাবা বলেন, কোনো কাজই ছোট নয়, ঘরে বসে না থেকে সবজি বিক্রি করতেই পারে। রমাদেবী বলেন, আমাদের বাড়ির ছেলে সবজি বিক্রি করবে? এ বুদ্ধি ওই অলক্ষ্মীই দিয়েছে। আমি চাই না আমার ছেলে সবজি বিক্রি করুক। তখন যদি আমার কথা শুনে রেবতীদির দাদার মেয়েকে বিয়ে করত, নিশ্চয়ই এই সময়ে তারা পাশে এসে দাঁড়াতো। তাদের টাকার অভাব নেই, আর এমন বাড়িতে ছেলে বিয়ে করলো কোনো প্রত্যাশাই করা যাবে না। শ্রদ্ধাদের বাড়ির অবস্থা ভালো নয়। বাবার ছোটখাটো একটা ব্যবসা, সেখান থেকে শ্রদ্ধা আর শ্রদ্ধার ভাইকে মানুষ করা। ভাই সবে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বাড়িতে বসে আছে। বাপের বাড়ির যে সামর্থ্য নেই, তারা হেল্প করতেও পারবে না। তবে অর্ঘ্য মায়ের কথায় কান্না দিয়ে সবজি বিক্রি করতে শুরু করে। সত্যি কথা বলতে শ্রদ্ধার মানসিক অবস্থা একদম ভালো নেই। মনের কথাটা কিভাবে যে কাকে বোঝাবে নিজেও ভেবে পায় না। তবে শ্রদ্ধা সবসময়ই পাশে পেয়েছে অর্ঘ্যকে। অর্ঘ্যর মতো ছেলে সত্যি হয় না। রজতবাবুও শ্রদ্ধাকে সব সময় সাপোর্ট করে গেছেন। দুজন মানুষকে কাছে পেয়েছে বলেই তো শ্রদ্ধার মনের জোর পেয়েছে, নতুন ভাবনায় বাঁচতে পেরেছে। মাঝে মধ্যেই রতনবাবু শ্রদ্ধাকে বলতেন, বৌমা, মন খারাপ করো না, চিরদিন খারাপ সময় যায় না। আর কেউ তোমাকে অলক্ষ্মী বললেই তুমি অলক্ষ্মী হয়ে যাবে না। ধৈর্য ধরো, তোমার মনের অবস্থাটা বুঝি আমি। শিক্ষিতা মেয়ে তুমি, তাই নিজেকে তৈরি করো। মা সরস্বতী তোমার সাথে আছেন। জানো তো, সরস্বতী যেখানে, লক্ষ্মীও সেখানে। তাই বাবা হয়ে এটাই বলবো, ভেঙে পড়ো না। আমি অন্তত তোমার পাশে আছি। এইভাবে আরও কয়েক বছর গেছে।
প্রতি বছর বাড়িতে সরস্বতী পুজো হয়। রমা দেবী চান না এই বছরে বাড়িতে সরস্বতী পুজোটা হোক। রমা দেবীর বক্তব্য, যে পুজোই করো না কেন এই বাড়িতে আর ভালো কিছু হবে না। কিন্তু শ্রদ্ধার মনে তখনও অন্য ভাবনা। শ্রদ্ধা চায় বাড়ির পুজো যাতে বন্ধ না হয়। শাশুড়ি মাকে বলে পুজো বন্ধ করা যাবে না। অবশেষে সরস্বতী পুজো হয়। আর সরস্বতী পুজোর পরের দিনই একটি সুখবর আসে। চাকরির পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে। দেখা যায় শ্রদ্ধা চাকরি পেয়েছে। এর থেকে আর সুখবর কি হতে পারে? আসলে শ্রদ্ধা বিয়ের আগে থেকেই চাকরির চেষ্টা চালাচ্ছিল। অর্ঘ্য অবশ্য বলেছিল, তোমার মতো ভালো স্টুডেন্ট চাকরি পাবে না এমনটা হতেই পারে না। সব প্রতীক্ষার অবসান ঘটে। খবরটা শুনে শ্বশুর বলেন, তোমাকে বলেছিলাম না বৌমা, সরস্বতী যেখানে লক্ষ্মীও সেখানে। তাই ধৈর্য ধরতে হয়। মেয়েরা মা সরস্বতীর আর এক রূপ। তাই পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হয়। সরস্বতীর হাত ধরেই লক্ষ্মী আসে বাড়িতে। শ্রদ্ধা তো দেবী লক্ষ্মীর আর এক নাম। তোমাদের মতো মেয়েরা এমনিতেই লক্ষ্মীশ্রী, কারণ তোমাদের সাথে মা সরস্বতী থাকেন। শ্রদ্ধা এখন চাকরি করে, সংসারে এখন শ্রী ফিরে গেছে। কিছুদিন আগের অলক্ষ্মী অপয়া মেয়েটাই এখন বাড়ির লক্ষ্মী। তবে সৌভাগ্য এই, শ্রদ্ধা পড়াশোনাটা ভালো করে করেছিল বলেই অলক্ষ্মী অপয়া নামটা বদলাতে পেরেছে। তবে আমাদের সমাজে অনেক শ্রদ্ধা আছে যারা আজও অপয়া, আজও অলক্ষ্মী। তাদের ভবিতব্য বোধ হয় এটাই। তবে মেয়েরা যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তবেই এই অপবাদ কিছুটা ঘুচবে। তা না হলে অপয়া অলক্ষ্মী হয়ে থেকে যেতে হবে চিরকাল। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোনালী। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।